আজ কিন্তু আর মাধ্যমিকের সাজেশন নয়। এখন শেয়ার করব সাজেশন কিন্তু কাদের জন্য? আমার 9 বন্ধুদের জন্য। অর্থাৎ 9 বন্ধুরা কিন্তু পুজোয় অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছো। তাই এই অনেকটা সময় অতিবাহিত করার পর এখন কিন্তু আর বেশি সময় দেওয়া যাবে না। কেননা আমাদের কিন্তু স্কুল খুললেই কিন্তু কি পরীক্ষা? না আমাদের 3rd সামেটিভ। এই 3rd সামেটিভ পড়ার জন্য কিন্তু আমাদের একটু সময় ব্যয় করতেই হবে। আর সেই সময়টা যদি আমরা এখন ব্যয় না করি তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা আসবেই। আজকে কিন্তু পুজো, কি পুজো? না আজকে দীপাবলি উৎসবের ১ম দিন। এই উৎসবে কিন্তু আমরা সবাই শামিল হবই। কি করব? বাজি ফাটাবো, মোমবাতি জ্বালাবো, প্রদীপ ধরাবো, ঘুরবো, ফিরবো, খাবো, দাবো সমস্ত কিছু আনন্দ উপভোগ করব। কিন্তু এই আনন্দ উপভোগের সাথে, সাথে আমাদের একটুখানি সময় ব্যয় করতে হবে। কী সময়? না আমাদের কিন্তু 3rd সামেটিভের সময় একটু ব্যয় করতেই হবে। আর এই 3rd সামেটিভের সময় যদি আমরা একটু ব্যয় করে রাখি তাহলে কিন্তু কী হবে? আর আমাদের কোনো সমস্যা আসবে না। আবার আমাদের সামনে কিন্তু আরেকটা পুজো, নাকি সেটা জগদ্ধাত্রী পুজো। সেই জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু আনন্দ উপভোগ করব। কিন্তু তার আগে যদি আমরা একটুখানি পড়ে রাখি তাহলে কিন্তু আর সমস্যার কিছু থাকবে না। আমি আজকে শেয়ার করব কোন চ্যাপ্টার থেকে? জিওগ্রাফি চ্যাপ্টার থেকে। আর এই জিওগ্রাফি চ্যাপ্টারের কিন্তু প্রথম চ্যাপ্টার জিওগ্রাফি সাবজেক্ট, এই প্রথম চ্যাপ্টার কিন্তু আমি শেয়ার করেছি। এই প্রথম চ্যাপ্টারের প্রথম পার্ট কিন্তু আমি শেয়ার করেছি। আজ কিন্তু শেয়ার করব এই প্রথম চ্যাপ্টারের কিন্তু দ্বিতীয় পার্ট, অর্থাৎ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাই প্রতি একদিন দুদিন অন্তর অন্তর যদি আমরা এইটা করে রাখি, অর্থাৎ আমরা যদি পড়ে রাখি তাহলে কিন্তু আমাদের আর 3rd সামেটিভ নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। আজকে কিন্তু শেয়ার করব কোন বই থেকে? এই বই থেকে, নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদক। এই বই থেকে কিন্তু শেয়ার করব। আর এই বই থেকে শেয়ার করব কেন জানো? না এই বই থেকে শেয়ার করব এই জন্যই, কারণ হচ্ছে এই বইটাতে ডিটেলস কিছু লেখা থাকে যেটা অন্য বইতে থাকে না। তাই আমি বলবো যাদের কাছে এই বইটা আছে তারা অবশ্যই এই বইটা নিয়ে বের করে বসবে। আর যাদের কাছে এই বইটা নেই, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কোন চ্যাপ্টারটা? প্রথম চ্যাপ্টার, অর্থাৎ গ্রহরূপে পৃথিবী। এই চ্যাপ্টার থেকেই কিন্তু আজকে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো শেয়ার করব। আর শেয়ার করলে কি হবে? শেয়ার করলে আর কোনো রকম সমস্যা থাকবে না। সমস্ত সমস্যাটাই কিন্তু ধুলোর মতো উড়িয়ে দেবো। তাহলে চলো যায় ধুলোর মতো সেই সমস্যাটাকে উড়িয়ে দেই। শুরুতেই আমি বলবো যে আজকে শেয়ার করব কোন বই থেকে? অর্থাৎ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদক। এই বই থেকে শেয়ার করব। আর এই বই থেকে শেয়ার করব কেন জানো? না এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো খুব ডিটেলস আছে আর পাই টু পাই রয়েছে। আর অন্যান্য যে বইগুলো আছে সেই বইগুলোতেও আছে, তবে এই বইয়ের মতো এত সুন্দরভাবে নেই। তাই আমি তোমাদের বলবো যে যাদের কাছে এই বইটা আছে তারা তো এই বইটা নিয়েই বসবে। আর যাদের কাছে এই বই নেই তারা যে কোনো রাইটারের বই নিয়ে বসলেই কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা যে কোনো রাইটারের যে কোনো বই, অথবা এই সমরেন্দ্রনাথ মোদকের লেখা এই বইটা নিয়েই বসবো। তাহলে শুরুতেই আমি চলে যাব কোন চ্যাপ্টারে? অর্থাৎ এই প্রথম চ্যাপ্টারে, অর্থাৎ গ্রহ রূপে পৃথিবী। অর্থাৎ আমরা এই গ্রহ এর কথা জানি, অর্থাৎ সৌরজগতে গ্রহর সংখ্যা কটি? এই 8টি গ্রহের মধ্যে দেখো আগে আমরা পড়েছিলাম 9 নবগ্রহ, কিন্তু সেই 9 নবগ্রহ কিন্তু আর এখন নেই। এখন কিন্তু এই 8টি গ্রহ, এর মধ্যে বুধ শুক্র পৃথিবী, এই পৃথিবী গ্রহেরই কিন্তু মানুষ আমরা। তো আমরা এই পৃথিবী গ্রহের কোথায় আছি জানো? আমরা এই পৃথিবী গ্রহের ওপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। আর যে মানুষগুলো পাহাড় পর্বত নদী সমুদ্র সমস্ত কিছুই, বনভূমি সমস্ত কিছুই কিন্তু রয়েছে পৃথিবীর উপরে ছড়িয়ে ছিটিয়ে। আর এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবের জন্যই আমরা কিন্তু পৃথিবী ভ্রমণ করে ঘুরছি। তার সত্ত্বেও কিন্তু আমরা পৃথিবী থেকে ছিটকে চলে যাচ্ছি না, কেননা পৃথিবী আমাদেরকে ধরে রেখেছে। তাহলে দেখো পৃথিবীর সঙ্গে কিন্তু আমাদের একটা নাড়ির যোগ রয়েছে। আর এই পৃথিবী সম্পর্কেই আজকে জানবো। আগে কিন্তু এর পার্ট থেকে, অর্থাৎ এই চ্যাপ্টারের একটা পার্ট শেয়ার করেছি তোমাদের সাথে। আর শেয়ার করার সাথে সাথে বলেছি যে এখানে কিন্তু কি না, আমরা পৃথিবী সম্পর্কে পড়তে গেলেই আমাদের গর্বে বুক ভরে ওঠে। না আমরা এই পৃথিবী গ্রহেরই মানুষ। আর এই সৌরজগতের যতগুলি গ্রহ আছে এই সব কটি গ্রহের মধ্যে মাত্র
একটি মাত্র গ্রহ যেটি পৃথিবী, এটাতেই কিন্তু প্রাণ আছে, আর অন্য কোনো গ্রহে কিন্তু প্রাণ নেই। তাই আমি বলবো যে এই কমলা লেবুর আকৃতি পৃথিবী, বা অর্থাৎ এই আপেলের আকৃতি পৃথিবীর মধ্যে কত কি না রয়েছে, আর এই পৃথিবীর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত যে কি, যে জিনিসগুলো কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। আমরাও তার মধ্যে একজন, কিন্তু যে আমরাও পৃথিবীর উপরে বসবাস করছি। কোথায়? আমরা পৃথিবীর ওপরে এশিয়া মহাদেশের অন্তর্গত ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গেই কিন্তু আমরা বসবাস করছি। আর এই পশ্চিমবঙ্গে বসবাস করেই কিন্তু আমরা আজকে এই পৃথিবী সম্পর্কে জানছি, তো এটা অবশ্যই গর্বের কথা। তাই চলে যাব এবার সরাসরি, আগে কিন্তু শেয়ার করছি 5 পাতা পর্যন্ত, অর্থাৎ এইটুকু আমি শেয়ার করেছি। আজকে কিন্তু শেয়ার করব এইখান থেকে, অর্থাৎ পৃথিবীর আয়তন, এইখান থেকে কিন্তু আজকে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব, যেগুলো নাকি থার্ড সাবজেক্টিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে চলো শুরু করি। দেখো, এই পৃথিবীর আয়তন, অর্থাৎ সূর্য ও সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, নক্ষত্র, ধূমকেতু, উল্কা সহ অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে কিন্তু এই মহাবিশ্ব অর্থাৎ জগৎটা, অর্থাৎ সৌরজগৎ গঠিত। আর এটি 13টি গ্রহ, অর্থাৎ কী গ্রহ? 8টি কলিন গ্রহ এবং 5টি বামন গ্রহ, এবং 335টি উপগ্রহ, 300টিরও বেশি গ্রহাণু, 1,00,000 কোটি ধূমকেতুর সমন্বয়ে কিন্তু এটা গঠিত। আর এর পরিধি 1170 কিমি। এর মোট ভর, ভর হচ্ছে 98%। তাহলে দেখো, এবার গ্রহ সম্পর্কে জানলাম। এই গ্রহে কি আছে? দেখো, এই মহাকাশের যেসব জ্যোতিষ্কগুলো নিজস্ব আলো বা উত্তাপ নেই, সূর্যের আকর্ষণে এবং তার চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলেছে, সেগুলি কিন্তু গ্রহ। আর সেই গ্রহেরই কিন্তু গ্রহগুলির মধ্যেই কিন্তু বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইগুলো ইউরেনাস, নেপচুন, প্লুটো। কিন্তু প্লুটো আমাদের গ্রহ কক্ষপথ ছেড়ে চলে গেছে, সেই জন্য আমরা নেপচুন পর্যন্ত সেই থেমে যেতে হচ্ছে। তাই এই গ্রহগুলো কিন্তু সূর্যের আকর্ষণে তা একটা নির্দিষ্ট কক্ষপথে কিন্তু ঘুরে চলেছে। তার মধ্যে এই পৃথিবীটা কিন্তু কেমনভাবে লাট্টুর মতো বন করে ঘুরে চলেছে। লাট্টু যেমন নিজেও ঘোরে, আবার ঘোরে একটা নির্দিষ্ট পথেও ঘোরে, ঠিক জাস্ট লাইক এ টপ, দ্য আর্থমোস জাস্ট লাইক এ টপ। তাহলে দেখো পৃথিবীতে কেমন করে ঘুরছে, এটা আমরা বুঝে গেলাম। এবার 2006 সালে বৈশিষ্ট্যগত দিক থেকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অর্থাৎ IAU গ্রহগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করেছে, একটা কুলীন গ্রহ, একটা বামন গ্রহ। তাহলে দেখো, এই কুলীন গ্রহটা কাকে বলে, বামন গ্রহটা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কুলীন গ্রহ, বামন গ্রহ। দেখো দেখো যে গ্রহগুলির নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে অবিরাম প্রদক্ষিণ করে, পর্যাপ্ত ভরযুক্ত এবং উৎস্থিতিক ভারসাম্য রক্ষা করে এবং প্রায় গোলাকার হওয়া পক্ষে যথেষ্ট, আর কমপক্ষে থেকে কক্ষপথে থেকে অন্যান্য মহাজাগতিক বস্তুকণা সরিয়ে ফেলতে পারে, তাদেরই কুলীন গ্রহ বলে। যেমন হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 8টি। আর এই বামন গ্রহ, দেখো, যে গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে অবিরাম প্রদক্ষিণ করে, অপর্যাপ্ত ভারযুক্ত, উৎস্থিতিক ও ভারসাম্য রক্ষা করা এবং প্রায় গোলাকার হওয়া পক্ষেও যথেষ্ট, কিন্তু আয়তনে ক্ষুদ্র হওয়ায় কক্ষপথ থেকে অন্যান্য মহাজাগতিক বস্তুকণা সরিয়ে ফেলতে পারে না, তাদেরকে আমরা বলবো এই বামন গ্রহ। এই বামন গ্রহ হচ্ছে প্লুটো, সরেস, হাউমিয়া ও ম্যাকেমাকে ও অ্যারিস, এই 5টি। এবার দেখো, এখানে কিন্তু একটা কঠিন প্রশ্ন, যে প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে, অর্থাৎ কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য কুলীন গ্রহ অ্যান্ড দ্য বামন গ্রহ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এখান থেকে পড়ে নেবে। কত পাতা? 5 পাতা, এই বই থেকেই পড়ে নেবে। আর যাদের কাছে যে বই আছে তারা কিন্তু শুধুমাত্র কোশ্চেনটা দাগিয়ে নেবে যে এই কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্যটা কী। এবার আসবো যে অন্যান্য গ্রহদের সাপেক্ষে পৃথিবীর আয়তনটা কত। দেখো, এই সৌরজগতের গ্রহদের মধ্যে বুধ ক্ষুদ্রতম, বৃহস্পতি বৃহত্তম, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে এই সৌরজগতের দৈত্যাকার গ্রহ, এবং পৃথিবী হচ্ছে 5ম গ্রহ। আর এটা কিছু আয়তনের দিক থেকে, আর দূর থেকে বুধ, শুক্র, পৃথিবী 3য় গ্রহের মানুষ কিন্তু আমরা। এই প্রায় আড়াইটি বুধ গ্রহের সঙ্গে সমান হলো এই পৃথিবী, এবং প্রায় 12টি পৃথিবী নিয়ে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি একটা দৈত্যাকার গ্রহ। আর পৃথিবী শুক্র গ্রহের প্রায় সমান আয়তন ওজনের, তাই শুক্রকে পৃথিবীর যমজ ভাইও
বলা হয়। এবার চলে আসবে এই বহিস্থ বা রাক্ষসীয় গ্রহগুলির তুলনায় পৃথিবীর আয়তন ছোট, কিন্তু অন্তঃস্থ গ্রহ ও ক্ষুদ্র গ্রহগুলির মধ্যে সবচেয়ে বড়। এবার চলে আসবো যে এই সৌরজগতের স্বকীয় অবস্থান। দেখো, সূর্য থেকে অবস্থান অনুসারে সৌরজগতের বুধ শুক্রের পরে তৃতীয়তম দূরতম গ্রহ এই পৃথিবীর পরেই রয়েছে। এই ক্রমান্বয়ে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আর বুধ হলো সূর্যের নিকটতম গ্রহ, আর নেপচুন হচ্ছে দূরতম কুলীন গ্রহ। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা লাইনে লাইনে কোশ্চেন। তাই আমি বলবো ভূগোল মানেই বুঝতে পারছো তো সকল বিজ্ঞানের জননী। তাই আমি বলবো যে ভূগোলের প্রত্যেকটা লাইনে কিন্তু কোশ্চেন। আর এই কোশ্চেনগুলো কিন্তু আমরা যদি আগে থেকে সিলেক্ট করে ফেলি তাহলে কিন্তু আর সমস্যা কিছুই থাকবে না। তাই আমি বলবো যে পড়ার সাথে সাথে কিন্তু কোশ্চেনগুলো সলভ করে ফেলতে হবে। দেখো, সূর্য থেকে পৃথিবী প্রায় 14.95 কোটি কিমি দূরে অবস্থিত, অর্থাৎ পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র, আর পৃথিবীর দূরতম গ্রহ হলো এই নেপচুন। ফলে পৃথিবীতে সূর্যের কাছে গ্রহগুলির মতো প্রচণ্ড উষ্ণতা এবং দূরের গ্রহগুলির মতো অত্যধিক শীতলতা নেই। তাই ফলে দেখো হেলে অবস্থান, এই দেখো আমরা যে পৃথিবীটাকে দেখি সেই পৃথিবীটা একটু কাত অবস্থায়, অর্থাৎ আমরা গ্লোব দেখেছি একটু কাত করে রেখে দিয়েছি। কেন? গ্লোবটাকে একটু সোজা করে দিলে কি সুন্দর ঘুরতো সোজাভাবে, ভাল লাগতো দেখতে, কিন্তু আসলে কিন্তু তা নয়। এটি কি হয়, পৃথিবী কিন্তু একটু হেলে অবস্থান, অর্থাৎ পৃথিবীর মেরুরেখা এবং অক্ষ এবং উত্তর রেখার সঙ্গে 23 ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করে। ফলে কি হয়, ফলে চলে যাবে এবার পরের পাতাতে গিয়ে দেখো এই পৃথিবীর দুই গোলার্ধে পর্যায়ক্রমে সূর্যের দিকে ঝুঁকে পরিমিত মাত্রায় সূর্য কিরণ লাভ করে। ফলে এখানে কিন্তু একটা চার্ট দেওয়া আছে, এটা কিন্তু কে কত, অর্থাৎ পৃথিবীর অক্ষগুলির কক্ষ, দূরত্ব, ব্যাস, পরিধি, ভর, ঘনত্ব, উষ্ণতা এবং উপগ্রহ সংখ্যা কত, এই পার্টটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে নেবে। কারণ কি, এটা যদি একটু ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু সব ছোট প্রশ্নও কিন্তু আর কোনো জায়গা থেকেই বাদ যাবে না। তাই এই যে দেখো, এই দূরত্ব কোটি কিমিতে, ব্যাস পরিধি কিমিতে, আর ভর পৃথিবীর সাপেক্ষে, আর পৃথিবীর ভর 1 ঘন গ্রাম বা ঘন সেমিতে, আর উষ্ণতা ডিগ্রিতে কিন্তু রয়েছে। এটা কিন্তু একটু মেনে নিতে হবে। এবার দেখো আসবো আমরা কোথায়, অর্থাৎ মানুষের অবস্থান রূপে পৃথিবী। দেখো, পৃথিবী সহ প্রায় সমস্ত গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই। তাহলে এই সৌরজগতের যে গ্রহগুলি রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু সূর্যের আলোয় আলোকিত, আর সূর্য রশ্মিতে আলোকিত এবং উত্তপ্ত হয়। এজন্য সূর্যের কাছাকাছি অন্তঃস্থ গ্রহগুলি বেশ সময় ধরে অধিক গরম ও সূর্যরশ্মি লাভ করে, ফলে উষ্ণতা অধিক হয়। আর শুক্র হলো উষ্ণতম গ্রহ, অর্থাৎ যেখানে তাপমাত্রা হচ্ছে 465 ডিগ্রি সে। অন্যদিকে দেখো, সূর্য থেকে বহু দূরে বহিস্থ গ্রহগুলি কম সময় ধরে কিন্তু কম পরিমাণ সূর্যতাপ পাওয়ায় অতি শীতল অবস্থান করে। আর ইউরেনাস হলো শীতলতম গ্রহ, অর্থাৎ যেখানে তাপমাত্রা কত, 200 - 216 ডিগ্রি। উষ্ণতার দেখো, উষ্ণতর অন্তঃস্থ গ্রহগুলি অতি উষ্ণতার জন্য বায়ুতে অক্সিজেন মুক্ত হয় না হওয়ায় অন্য পদার্থের সঙ্গে মিশে রয়েছে। ফলে যে গ্রহগুলি অর্থাৎ বুধ, শুক্র, মঙ্গল গ্রহ প্রায় প্রাণ ধারণের উপযোগী। আর আবার শীতলতম বহিস্থ গ্রহগুলি অতি শৈত্যের জন্য বরফ হয়ে জমে রয়েছে, এবং এই বায়ু তরল অবস্থায় রয়েছে। আর ফলে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এই 5টি বামন গ্রহে জীব জন্মাতে পারে না। এটা কিন্তু আমরা বুঝে গেছি। একমাত্র দেখো এই পৃথিবীতে প্রাণ ধারণের উপযোগী অনুকূল প্রাকৃতিক পরিবেশ আছে এবং মানুষ সহ সমস্ত জীব বসবাস করে। একে সজীব গ্রহ বলে। তাই পৃথিবী হচ্ছে একমাত্র সজীব গ্রহ। এখানে সমুদ্র তলদেশে 9 কিমি গভীরতা থেকে বায়ুমণ্ডলে 15 কিমি উচ্চতা পর্যন্ত, অর্থাৎ এই 24 কিমি অঞ্চলে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার গঠিত হয়েছে। এটা কিন্তু আমরা বুঝে গেছি। এবার চলে আসবো যে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এবং জীব বসবাসের কারণ। দেখো, এখানে পৃথিবীতে বাস করতে গেলে, অর্থাৎ বসতি গড়ে উঠতে গেলে তাপমাত্রা তো অবশ্যই লাগবে। দেখো, সূর্য থেকে প্রায় 14.95 কোটি কিমি, অর্থাৎ মাঝামাঝি
দূরত্বে অবস্থান করে। পৃথিবীর উষ্ণতা খুব বেশি বা কম হয়ে নাতিশীতোষ্ণ প্রকৃতির রয়েছে। দেখো গড় তাপমাত্রা দেখো 15 ডিগ্রি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই 15 ডিগ্রি উষ্ণতাতে জীব জন্মাতেও অর্থাৎ জন্মাতেও বেঁচে থাকতে পারে। এবার তারপরে আসবো যে এই কে অর্থাৎ সুবিস্তৃত বায়ুমণ্ডল, অর্থাৎ বায়ুমণ্ডলে 10,000 কিমি পর্যন্ত গ্যাসের সমন্বয়ে বায়ুমণ্ডল গঠিত রয়েছে। আর এই বায়ু কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করছে, আর পৃথিবীর তাপের সমতা রক্ষা করে। মোট গ্যাসের 21% অর্থাৎ 21% অক্সিজেন, যা জীব বৈচিত্র্যকে বেঁচে রাখার পক্ষে কিন্তু অপরিহার্য। আবার এই কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প একটি ভারসাম্য বজায় থাকে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রাডন প্রভৃতি বিষাক্ত গ্যাস হ্যাঁ খুব মানে গ্যাসের পরিমাণ খুব কম, তাই কিন্তু এখানে একটা প্রাণের অস্তিত্ব গড়ে ওঠার মতো কারণ হয়েছে। অর্থাৎ এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা পড়বে। এই কোশ্চেনটা কিন্তু আমিও দাগিয়ে দিচ্ছি। এবার জল সৃষ্টি দেখো, এই নীল গ্রহ পৃথিবীর ভূপৃষ্ঠের মোট আয়তনের 71.4% অর্থাৎ 36.17 কোটি বর্গ কিমি কিন্তু জল রয়েছে। আর এই মঙ্গলে কিন্তু প্রাণের সন্ধানের জন্য ইসরো ঘুরে বেড়াচ্ছে, আর এই ইসরো ঘুরে বেরিয়েও কিন্তু এখনও তার সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি যে সেখানে কি প্রাণ আছে, আদৌ কি আছে না নেই। এবার চলে আসবো আমরা কোথায়, এবার চলে আসবো দেখো আমরা যে আদর্শ আবর্তন ও পরিক্রমণ গতি, অর্থাৎ এটাও কিন্তু এই চ্যাপ্টারে এই প্রশ্নের মধ্যে, অর্থাৎ পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ও জীব বসবাসের কারণের একটা কিন্তু কারণ যে আদর্শ পরিবর্তন এবং পরিক্রমণ গতি, অর্থাৎ আবর্তন ও পরিক্রমণ কাল অন্তস্থ এবং বহিস্থ গ্রহগুলির মাঝামাঝি হওয়ায় ভূপৃষ্ঠের প্রায় সর্বত্র দিন ও রাত্রের মধ্যে ভারসাম্য বজায় থাকে। তাই এই শীত ও গ্রীষ্মের উষ্ণতার সামঞ্জস্য বজায় হয় এবং দিনে তাপ ও রাতে বিকিরণ এবং তাপ রাতে বিকিরিত হয়ে উত্তাপের সমতা বজায় রাখে, তাই কিন্তু এখানে প্রাণের অস্তিত্ব এসেছে। এবার আসবে যে সর্বাধিক আপেক্ষিক গুরুত্ব, সৌরজগতের মধ্যে পৃথিবীর সর্বত্র ঘনত্ব সর্বাধিক প্রায় 5.52 গ্রাম ঘন সেমি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ছোটো কোশ্চেন হিসাবে। আর হওয়ার জন্য একমাত্র পৃথিবী কঠিন ভূত্বক গঠিত হয়েছে, যেখানে এই যে খনিজ সমৃদ্ধ মাটির সৃষ্টি হয়ে উদ্ভিদ জন্মের পক্ষে অনুকূল হয়েছে, তাই কিন্তু পৃথিবীতে প্রাণ আছে। অর্থাৎ তা না থাকলে কিন্তু এখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব ছিল না। তারপর হচ্ছে আবহাওয়িক ঘটনা বলে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে নিয়মিত বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা ইত্যাদি এই আবহাওয়িক ঘটনাগুলি পৃথিবীতে প্রাণের স্পন্দন সৃষ্টি করেছে আর জীব জগতের বৈচিত্র্য এবং বিবর্তন এনেছে। এবার আসবো যে পৃথিবীর ব্যাসার্ধ, ক্ষেত্রফল, ওজন কত, অর্থাৎ পৃথিবীর ব্যাস কত। দেখো পৃথিবীর ব্যাস হচ্ছে, নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 বর্গ কিমি, আর মেরুব্যাস 12,714 বর্গ কিমি। আর পৃথিবীর ব্যাস দেখো 12,800 কিমি এবং ব্যাসার্ধ কত, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, 12,800 কিমি ব্যাস এবং ব্যাসার্ধ হচ্ছে 6,400 কিমি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার পৃথিবীর পরিধি কত, এখানে আরেকটা দিয়ে এরাটোস্থেনিস এর হিসাব অনুযায়ী পৃথিবীর ব্যাস হবে দেখো কত কিমি, দেখো প্রায় হচ্ছে যে 7,357.95 কিমি। পৃথিবীর পরিধি দেখো, পৃথিবীর পরিধি দেখো 40, একদম এত কিছু হিসাব না মনে রাখলে পৃথিবীর গড় পরিধি হলো 40,000 কত, একদম সরাসরি গণনার সুবিধার জন্য আমরা কি করেছি এইটুকু মনে রাখবো যে 40,000 কিমি ধরা হয়। এবার এরাটোস্থেনিসের পরিধি নির্ণয়, অর্থাৎ খ্রিস্টপূর্ব জন্মের 250 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্ট যখন জন্মেছিলেন তারও 250 বছর আগে গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন। আর তখন কিন্তু তিনি কে করেন না, তিনি পরিধি নির্মাণ করেন। আর 21 জন কর্কটক্রান্তি সংক্রান্ত দিন স্কিন শহরের মাধ্যমে সূর্যরশ্মি কোণ 90 ডিগ্রি হলেও আলেকজান্ড্রিয়া ও তা কিন্তু 7.2 এবং 7.12 ডিগ্রি বেশি হয়। তাই মনে করেন যে পৃথিবী বহুদূর থেকে আগত সূর্যরশ্মির ভূপৃষ্ঠের সমান্তরালভাবে পড়ে, কিন্তু গোলাকার ভূপৃষ্ঠের মধ্যে কিন্তু এর পার্থক্য লক্ষ্য করা যায়। এবার চলে আসবো যে পৃথিবীর ক্ষেত্রমান কত, তাহলে পৃথিবীর ক্ষেত্রমানটা মনে রাখতে হবে যে 51 কোটি বর্গ কিমি, স্থলভাগ প্রায় 14.89 কিমি কোটি কিমি। আর পৃথিবীর আয়তন কত, পৃথিবীর আয়তন হচ্ছে 1,08,155 কিমি, 55 কোটি ঘন কিমি। আর পৃথিবীর ওজন কত, প্রায় ধরে নেব যে 60 কোটি কেজি নির্ণয়
করেন প্রায়, এটাই কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই তিনটেও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসবো যে ভূ পর্যবেক্ষণের ব্যবস্থা এবং জিপিএস। এই জিপিএস দেখো এই মহাকাশ প্রেরিত আহ, ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের সাহায্যে পৃথিবীর অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর থেকে কাছে যে কোনো স্থানের অবস্থান এবং উচ্চতা এবং সময় নির্ণয়ের সহজ সরল পদ্ধতি, আধুনিক পদ্ধতিকে ভূ পর্যবেক্ষক ব্যবস্থা বলা হয়। এবং মার্কিন গবেষণা আর সারা পৃথিবীতে যেন বিনামূল্যে এই পরিষেবা প্রদান করেছে। আর সূচনা দেখো এই বার্ডফোর্ড পার্কিনসন জিপিএস ব্যবস্থার জনক তো রোজার এস্টন ও ইভান এ গেটিং, এই 3 মহাকাশ বিজ্ঞানী কত সালে 1973 সালে জিপিএস ব্যবস্থা চালু করেন। আর 1995 সালে এটি পূর্ণ মাত্রায় কাজ শুরু হয় 1995 সালে। তাহলে আমরা জন্মেছি, তোমরা তখন তো কোথায়, তোমাদের জন্ম কোনো ভাবনাই নেই। তাই আমরাও তখন জন্মে গেছি, কিন্তু সেই সময়তে কিন্তু আমরা জিপিএস শুনে এসেছি। কিন্তু এখন আর জিপিএস সম্পর্কে তোমরা অনেক কিছু তথ্য পেয়ে গেছো। তাই আধুনিক প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যাপক চাহিদার জন্য 2000 সাল থেকে জিপিএস 3 চালু হয়েছে। এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এবার চলে যাবো, আর একটাই পাতা আছে, এটা শেয়ার করলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা থেকে সমস্তটাই শেয়ার করা যাবে। এবার দেখো এই কার্য পদ্ধতি 3টি পর্যায়ে জিপিএস ব্যবস্থা কাজ করে। এবং 1 নম্বর হচ্ছে এই মহাকাশীয় বিভাগ, 2 নম্বর দেখো ভূমি ও নিয়ন্ত্রণকারী বিভাগ, 3 নম্বর দেখো এই ব্যবহারকারী বিভাগ। এবার এই দেখো এর সাথে সাথে কিন্তু আমরা এখানে কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, যে জিপিএস পদ্ধতি কিভাবে কাজ করে, এটাও কিন্তু ছোট প্রশ্ন। এইখান থেকে এইখানটা 3টে কিন্তু ঠিকঠাকভাবে তোমরা পড়ে নেবে। এবার ব্যবহার দেখো এই ব্যবহার অর্থাৎ নাগরিক প্রতিরক্ষা কাজে জিপিএস পদ্ধতি ব্যবহার করে এবং গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবং নাগরিক কাজগুলো দেখো, এই নাগরিক কাজগুলো দেখো সঠিক অবস্থান নির্ণয় করা, আর মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোনের সঠিক ও ক্ষুদ্র সূক্ষ্ম স্থানীয় সময় অবস্থান নির্ণয়ে জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আর কি বিপর্যয় মোকাবিলা অর্থাৎ বিপর্যয় মোকাবিলার স্থলে কিন্তু অবস্থান নির্ণয় করতে পারছে এবং দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য জিপিএস ব্যবস্থায় করা যাচ্ছে। আরেকটা কি, যে আবহাওয়া সংক্রান্ত তথ্য অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 27 কিমি উচ্চতা পর্যন্ত বায়ু স্তরের উষ্ণতা, চাপ, ঝড়ের গতি, দিক নির্ধারণ করছে এই জিপিএস ব্যবস্থা পরিষেবা নেওয়া হচ্ছে। এবার দেখো এই যান চলাচল অর্থাৎ সারা বিশ্ব জুড়ে সমস্ত জাহাজ, স্টিমার, ট্রলার, নৌকা, বিমান, ট্রেন, মোটর গাড়ি নির্দিষ্ট সময় নিখুঁত অবস্থান, দিশা এবং অপরিচিত গন্তব্যস্থলে দূরত্ব, বাধা বিপত্তি ও যোগাযোগ ব্যবস্থায় জিপিএস ব্যবস্থা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপরের পয়েন্টস হচ্ছে যে ভূবেড়া ব্যবস্থা। দেখো যানবাহন, ব্যক্তি, পশু, জন্তুর শরীরে জিপিএস যন্ত্রপাতি যুক্ত করে সেগুলির গতিবিধির উপর নজরদারি রাখতে এবং পরিষেবার সাহায্য নেওয়া হয়েছে। তাহলে আমরা জিপিএস কীভাবে দেখো কাজ করছে, তুমি চলে যাবে তোমার ব্যাগে বা তোমার জামাতে বা যেখানে যদি কোনো রকমভাবে জিপিএস লাগানো থাকে, তুমি কোথায় যাচ্ছ, কি করছো, সমস্ত কিছুই কিন্তু জেনে যাবে। তাই এই জিপিএস ব্যবস্থার উপর নির্ভর করে আমাদের যানবাহন, ব্যক্তি, জন্তু সমস্ত কিছুর উপর নজরদারি রাখতে পারছি। আবার কি ভূফিতা ব্যবস্থা। দেখো এই উপগ্রহ চিত্রের মাধ্যমে ফটোগ্রাফ ও ম্যাপ তৈরি করার জন্য এই অক্ষ এবং দাগিমা রেখা নির্দিষ্ট করতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর কি সামরিক কাজে, দেখো সামরিক কাজে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে জিপিএস ব্যবস্থা ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থাৎ প্রতিরক্ষা, যান চলাচল, জিপিএস সৈন্যদের অন্ধকার ও অপরিচিত ভূ ভাগে লক্ষ্যস্থল নির্ণয়ে, সেনাদের চলাচল এবং অবস্থা স্থির করতে দারুণভাবে কিন্তু জিপিএস কাজ করছে। আর লক্ষ্যে আক্রমণ অর্থাৎ দেখো সামরিক জাহাজ এবং বিমান থেকে স্থলভাগে গোলাবারুদ নিক্ষেপ, বন্দুক থেকে গুলি নির্দিষ্টভাবে চালাতে এবং ক্রুজ মিসাইল, আর্টিলারি, প্রজেক্টাইলস ইত্যাদি সঠিক নিশানাতে আঘাত আনতে জিপিএস পদ্ধতি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আরেকটা দেখো আত্মরক্ষা, অর্থাৎ
এই উপগ্রহগুলিতে সেন্সার ব্যবহার করে এই পরমাণু আক্রান্ত প্রতিহত করতে অর্থাৎ জিপিএস বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এবার দেখো এখানে কিন্তু কয়েকটা কোশ্চেন রয়েছে অর্থাৎ শব্দকোষ, এর মধ্যে যে নিরক্ষরেখা কাকে বলে এটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি। অর্থাৎ এখানে তার জায়গাগুলো দাগালাম সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য থার্ড সামেটিভ ফর ক্লাস 9। তাই দেখো এখানে নিরক্ষ ব্যাস কাকে বলে, এটা কিন্তু দেখো পৃথিবীর মধ্যভাগ নিরক্ষরেখা বরাবর ভূকেন্দ্র দিকে পূর্ব পশ্চিমে দৈর্ঘ্যকে নিরক্ষীয় ব্যাস বলা হয়। আর মেরু ব্যাস কি, অর্থাৎ পৃথিবীর মেরুরেখা বরাবর ভূকেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে দৈর্ঘ্যকে মেরুব্যাস বলা হয়। এবার নাসা কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর IAU এটা কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাই এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে সাথেই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলেছি যে এখান থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব উত্তর সমেত। হ্যাঁ অবশ্যই শেয়ার করব। এই শেয়ার করার সাথে সাথে তোমরা কিন্তু এর থেকে কিন্তু একটা প্রত্যেকটা পাতার একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। হ্যাঁ দেখো এখানে কিন্তু যে সৌরজগতে কয়টি বামন গ্রহ কয়টি কুলীন গ্রহ, অর্থাৎ সৌরজগতে দেখো 5টি বামন গ্রহ 8টি কুলীন গ্রহ। আমাদের নিকটতম নক্ষত্র কোনটি, অর্থাৎ আমাদের নিকটতম কিন্তু নক্ষত্র হচ্ছে কি সূর্য। অর্থাৎ সূর্যকে বাদ দিয়ে আমাদের আরও কাছের নিকটতম নক্ষত্রটা হলে প্রক্সিমা সেন্টোরাই, এটা কিন্তু আমাদের নিকটতম নক্ষত্র। সূর্য যদি না থাকে তাহলে দেখো IAU এর পুরো নাম কি, এটি কত সালে গঠিত হয়েছিল, দেখো IA এর পুরো নাম ইন্টারন্যাশনাল স্পেশাল ইউনিয়ন, এটি 2006 সালে তৈরি হয়েছিল। এবং বামন গ্রহ ও কুলীন গ্রহের মধ্যে পার্থক্য এটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করেই ফেলেছি। এটা কিন্তু 5 পাতার, অর্থাৎ এই সমরেন্দ্রনাথ মোদকের বইয়ের 5 পাতা থেকে কিন্তু আগেই কিন্তু শেয়ার করে দিয়েছি। এবার চলে আসবো যে এখান থেকে কিন্তু আরও কতগুলো কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করবো, সেই কোশ্চেনগুলো কিন্তু একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। দেখো এখানে দেখো এই পাতাটার একটি স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। লেখাটা আশা করি যে খুব ভালো হয়েছে তা নয়, তবে অবশ্যই 9-10 ছেলে মেয়েদের অর্থাৎ 9-এর স্টুডেন্টসদের পক্ষে কিন্তু অবশ্যই যথেষ্টই পরিষ্কার। তাই কিন্তু কোশ্চেনটা কিন্তু উত্তর লেখাটাও কিন্তু একটু সুন্দরভাবে দেখে নেবে যে আয়তনের দিক থেকে পৃথিবী কততম গ্রহ, অর্থাৎ 5ম গ্রহ। 6 নম্বর কোশ্চেন দেখো সৌরজগতের দৈত্যাকার গ্রহ কোনটি, অর্থাৎ বৃহস্পতি। 7 নম্বর কোশ্চেন দেখো কোন গ্রহকে পৃথিবীর যমজ ভাই বলা হয়, অর্থাৎ শুক্র গ্রহকে। 8 নম্বর কোশ্চেন দেখো পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, পৃথিবীর নিকটতম গ্রহ হলো হচ্ছে তোমরা শুক্র গ্রহ। 9 নম্বর কোশ্চেন দেখো পৃথিবীর দূরতম গ্রহ কোনটি, দূরতম গ্রহ হলো নেপচুন। 10 নম্বর কোশ্চেন দেখো সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি, উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র, যার তাপমাত্রা 465 ডিগ্রি সে। 11 নম্বর কোশ্চেন দেখো সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি, অর্থাৎ ইউরেনাস, যার তাপমাত্রা -216 ডিগ্রি সে। 12 নম্বর কোশ্চেন দেখো সৌরজগতের একমাত্র সজীব গ্রহ কোনটি, পৃথিবী, যেটার মধ্যে আমরা বসবাস করছি, অর্থাৎ যেটার মধ্যে না যেটার উপরে ছড়িয়ে ছিটিয়ে। এবার চলে আসবো তারপরের পাতায় গিয়ে দেখি হ্যাঁ এখানে কতগুলো কোশ্চেন শেয়ার করেছি উত্তর সমেত। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখিয়ে নাও, একটা স্ক্রিনশট তুলে নাও, যাদের কিন্তু তাতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। হ্যাঁ দেখো হচ্ছে যে পৃথিবীর গড় উষ্ণতা কত, অর্থাৎ 15 ডিগ্রি সে। 14 নম্বর গ্রহ দেখো কোন নীল গ্রহ পৃথিবীর মোট ক্ষেত্রমানের কত শতাংশ জল, অর্থাৎ 71.4% জল। 15 নম্বর কোশ্চেন দেখো পৃথিবীর সর্বাধিক ঘনত্ব কত, প্রায় 5.52 গ্রাম ঘন সেমি। 16 নম্বর কোশ্চেন দেখো পৃথিবীর ব্যাস এবং ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাস হচ্ছে 12,800 কিমি এবং ব্যাসার্ধ হচ্ছে 6,400 কিমি। পৃথিবীর পরিধি কত, দেখো 40,000 কিমি। 18 নম্বর কোশ্চেন থেকে কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন, অর্থাৎ গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস কিন্তু এটা প্রথম প্রমাণ করেন। 19 নম্বর কোশ্চেন দেখো পৃথিবীর মোট ক্ষেত্রমান কত, অর্থাৎ 51 কোটি বর্গ কিমি। 20 নম্বর কোশ্চেন দেখো পৃথিবীর আয়তন কত, 1,08,555 কোটি ঘন কিমি। এটা কিন্তু 20 নম্বর কোশ্চেন গেল। চলে যাব আর কটা কোশ্চেন আছে এখানটায়, এই কটা কোশ্চেন শেয়ার করে দেবো। হ্যাঁ দেখো এখানে কিন্তু আর কটা কোশ্চেন রয়েছে, এই কটা কোশ্চেন শেয়ার করে দিলে কিন্তু সম্পূর্ণ কোশ্চেনটা তোমাদের সামনে শেয়ার হয়ে যাবে। তাহলে কিন্তু আর এই থার্ড সাবমিটিভে কিন্তু এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন আসবে সেই কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। দেখো চলে আসি পৃথিবীর ওজন কত, অর্থাৎ 60 কোটি 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 কেজি। এটা কিন্তু হিসাবের জন্য জিপিএস ব্যবস্থার জনককে, অর্থাৎ ব্র্যাডফোর্ড
পার্কিনসন। 22-23 নম্বর কোশ্চেন, জিপিএস এর প্রধান ব্যবহারগুলি লেখো। এটা বইয়ের 8 নম্বর পাতাতে কিন্তু এটা জিপিএস ব্যবস্থা কীভাবে কাজ করে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করে দিয়েছি, তবে 8 পাতাতে তোমরা দেখে নেবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 23 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কাকে বলে? অর্থাৎ পৃথিবীর নিরক্ষরেখা বরাবর ভূকেন্দ্র দিয়ে পূর্ব পশ্চিমে দৈর্ঘ্যকে নিরক্ষীয় ব্যাস বলা হয়। মেরুব্যাস কাকে বলে? অর্থাৎ এই পৃথিবীর মেরুরেখা বরাবর ভূকেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে দৈর্ঘ্য কি মেরুব্যাস বলা হয়। অর্থাৎ দেখো এই নাসা এর পুরো নাম কি? ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড দ্য স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। জিপিএস নাসা এর পুরো নাম। তারপর দেখো IAU এর পুরো নাম কি? অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। ভেরি কি ইম্পর্টেন্ট। এই কটা কিন্তু এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন হিসাবেই আসতে পারে। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই পড়ার সাথে সাথে বন্ধুদের মধ্যে, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে? বন্ধুরা কিন্তু এই সম্পর্কে জানতে পারবে, তারাও তো পাস করবে। তাদেরকে একটু হেল্প করো, আমি তোমাদের হেল্প করছি, তোমরা ওদেরকে হেল্প করো, তাহলে কিন্তু সবাই কিন্তু 100% সফলতার দিকেই এগিয়ে যাব। তাহলে চলো সফলতার দিকেই এগিয়ে যাই। দেখো, এই কোনো কাজে সফলতা লাভ করতে গেলেই অবশ্যই কী দরকার আছে? কারো হেল্প দরকার আছে। অর্থাৎ 100% যদি সফলতা লাভ করতে যাও তাহলে কিন্তু অবশ্যই অন্যকে উপর ডিপেন্ড করতে হয়। তাই আমি বলবো যে আমি তোমাদেরকে 100% সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু হেল্প করছি। আর তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা করে লাইক দিয়ে দেবে, আর বন্ধুরাও কিন্তু জানতে পারবে। তাহলে কিন্তু এইরকম ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করে দিলে কি হবে? আর কোনো সমস্যাই থাকবে না। যতই পুজো আসুক, যতই খেলা আসুক, যতই উৎসব অনুষ্ঠান আসুক না, কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। তার মধ্যে থেকে যদি একটুখানি সময় যদি আমরা ব্যয় করে এইগুলো করে রাখি, তাহলে কিন্তু আর কোনো সমস্যাই আসবে না। তাই আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার কিন্তু তোমাদের সামনে হাজির হচ্ছি এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। গুড বাই ফ্রেন্ডস।